যে ইংল্যান্ডে, আমেরিকায়, ইউরোপে বিশেষ করে অনেক ছেলেরা মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। মাস্টার্স করতে এসে 3-4 মাস 5 মাস পরেই এই ছেলেরা পড়াশোনা শেষ না করে, মেয়েরা পড়াশোনা শেষ না করে অ্যাসাইলাম করে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রার্থনা করে এবং নিজেদেরকে হিসাবে প্রেজেন্ট করে। নিজেদেরকে, আমি তো নিজেও ইংল্যান্ডে ছিলাম এবং এই প্রশ্নটা নিয়ে এর আগে আমি কখনো আলোচনা করি নাই। অনেক তরুণ তরুণী বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিশেষ করে এরা ইংল্যান্ডে যায়, আমেরিকায় যায়, ইউরোপে যায়, যাওয়ার পরে ওই দেশে নাগরিকত্ব পাওয়া অথবা আশ্রয় প্রার্থনা করার জন্য তারা নিজেদেরকে, আপনারা সকলে জানেন ইউরোপ আমেরিকায় কিন্তু সহজে আশ্রয় প্রার্থনা করলে আশ্রয় দেয় না। এটার জন্য একটা শক্ত ভিত লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে। এখন আপনি বলবেন কি কি ভিতে তারা ওই দেশে আশ্রয় প্রার্থনা করলে আপনার থাকতে পারে। 1 নম্বর, রাজনৈতিক আশ্রয় যদি প্রার্থনা করেন। আমাদের রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি ও দেশে ছিলেন 17 বছর। এই যে বর্তমান আওয়ামী লীগের অনেক এমপিরা, মন্ত্রীরা কিন্তু ওই ইংল্যান্ডে আছে। রাজনৈতিক আশ্রয় মানে আমার দেশে গেলে আমার ক্ষতি করা হবে, বিপরীত দল আমার ক্ষতি করবে এবং আমার জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে, এক্ষেত্রে আপনারা আমাকে আশ্রয় দেন। আশ্রয় দেয় ওই ব্রিটিশ সরকার। এখন এই যে ইয়াং ছেলে পেলে মেয়েরা, এদের তো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এরা কিভাবে আশ্রয় প্রার্থনা করবে? এখন আশ্রয় প্রার্থনার একটা সেরা তরিকা হচ্ছে নিজেকে হিসাবে প্রেজেন্ট করা, যে আমি, আমাকে একটু আশ্রয় দাও। তো বলে যে তুমি কেন, তোমার দেশে গেলে সমস্যা কোথায়? আমার দেশে গেলে হুজুররা, উগ্রবাদীরা আমাদেরকে মেরে ফেলবে। দেখেন ওখানেও কিন্তু হুজুরদেরকে ব্যবহার করা হয়, ওখানে কিন্তু ধর্মীয় ব্যক্তিদেরকে ব্যবহার করা হয়। যে আমাদের দেশে অনেক মোল্লা মুন্সি আছে, ধর্মকর্ম মানুষ করে, যারা পছন্দ করে না, এরা মেরে ফেলবে, সুতরাং আমাদেরকে আপনি ওই দেশে পাঠায়েন না। এরপরে দেখেন বন্ধু বন্ধু মিলে আচরণ করে এবং বিভিন্ন ভিডিও ক্লিপস, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি তারা কিন্তু বিচারকের সামনে এটা পেশ করে যখন আদালতে যায়। এটা তো এমনি এমনি সরকারের কাছে প্রকাশ হয় না, এটা বিচারিক আদালতে যায়। কিন্তু যাওয়ার পরে বিচারক বলে যে তোমার প্রমাণটা কি? তখন সে ছবি দেখায়, ভিডিও দেখায়, তারপরে আপনার বিভিন্ন লেখা দেখায়। তো এই কাজগুলো যে মুসলমানের বাচ্চা করতেছে, অনেকে কিন্তু এখানে যখন ইংল্যান্ড থেকে এসে নামে, আমি সবার কথা বলতেছি না, যারা এই সম্পূরণ করে এদেরকে তো অনেকে আপনারা মনে করেন যে বাপ রে বাপ, এর চাইতে পৃথিবীতে সুখী মানুষ আর একটা না, এই হারামখোর, বদমাশ, লম্পট, আল্লাহর জান্নাতের গন্ধও পাবে না। কেন পাবে না? এটা এমন একটা গুনাহ, যেই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এই যে কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিল, আপনারা সকলে ডেড সির খবর জানেন। আমি নিজেও আপনাদেরকে গত বছর আলোচনা করেছিলাম ইংল্যান্ড যাওয়ার আগে, যে এই ডেড সিতে মানুষ ডুবে না, এখানে শুয়ে শুয়ে পত্রিকা পড়ে অনেকে। এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে পাথর বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপর রেখে দিয়েছেন। আপনাদেরকে এটাও আমরা দেখাইছিলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই ডেড সির এটা কিন্তু এরকম ছিল না সে সময়, কওমে লূতের সময়। এই সময় আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছিলেন, মানে নিচের মাটিকে উপরে, উপরের মাটিকে নিচে আল্লাহ তাআলা নামায় দিয়ে এদেরকে দাবায় ধ্বংস করে দিয়েছিলেন। অথচ এই কওমে লূতের এত বড় পাপ, যে এটা শুধু ব্রিটেনে, আমেরিকায় বৈধ হওয়ার জন্য বাংলাদেশের এই যুবক যুবতীরা অ্যাসাইলাম করতেছে, আশ্রয় প্রার্থনা করছে। আমি বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ মা, যে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই। কি হয়েছে ইংল্যান্ডে না থাকলে, কি হয়েছে আমেরিকায় না থাকলে? আমি চলে এসেছি না, আমার কি সুযোগ সুবিধা কম ছিল? আমি তো চলে এসেছি। আমি বলছি না আপনারা সবাই চলে আসেন, যারা দিনের কাজ করছেন, যারা জীবিকার তাগিদে গিয়েছেন, কিছু পয়সাপাতি কামায় তারপরে ব্যাক করেন। কিন্তু কিছু মানুষ মনে করে ইংল্যান্ডে থাকলে, আমেরিকায় থাকলে মনে হয় জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি, এত সুখ, এত সুখ। কিন্তু নিজেকে সব হিসেবে আপনার পরিচয় দিতে একটু লজ্জা করে না? অনেক মেয়েরাও এ কাজ করে, অনেক ছেলেরাও এ কাজ করে। এর জন্য বাপ মাকে বলবো, আপনার ছেলে মেয়ে যখন বলে যে আব্বা আমি এদেশে বৈধ হয়ে গেছি, কোন তরিকায় তুই বৈধ হয়েছস, এই তরিকাটা আমাকে দেখা। যদি হিসাবে কেউ ইংল্যান্ড আমেরিকায় বৈধতা বা আশ্রয় প্রার্থনা করে, ওই ছেলেকে ত্যায্যপুত্র করেন, ওই মেয়েকে ত্যায্যপুত্র করেন। কোনোভাবে ইসলামীগুলোকে অনুমোদন করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত 3-4 দিন আগে দেখলাম বিবিসিও এটা নিয়ে নিউজ করেছে। এবং মজার বিষয় দেখেন, অন্য কোনো দেশে কিন্তু এই টেন্ডেন্সি নাই, শুধু এশিয়ান আর আফ্রিকার। এশিয়া আর আফ্রিকার মানুষ এগুলো বেশি করে। দুবাইয়ের মানুষ তো করে না, কাতারের মানুষ করে না, সৌদি আরবের মানুষ করে না। আমরা কেমন মুসলমান ভাই, যে এই যে নিজেকে কামে হিসাবে পরিচয় দেওয়া। আমি তো মনে করি আর গলায় দড়ি দেওয়া মরা ভালো হচ্ছে। এদেশের রিক্সা চালক ওর চাইতে অনেক উত্তম, এদেশের মেথরগুলো এর চাইতে উত্তম, এদেশের মুচিগুলো ওদের চাইতে উত্তম। আল্লাহ হেফাজত করুক। আমি বাপ মাকে বলবো, প্লিজ ছেলে মেয়েকে দিয়েই হাল ছাড়া বাইছেন না।
ওখানে গিয়ে কীভাবে বৈধতা পাচ্ছে, সে আসলে স্কিল ওয়ার্কে যদি থাকে ওয়েলকাম থাকে, সে যদি ভালো কাজ করে তাকে স্বাগত জানান, সে যদি মনে করেন মেধা দিয়ে ভালো একটা জায়গায় পৌঁছায় অবশ্যই তাকে ওয়েলকাম করেন, যে সে আমার দেশের সম্পদ, আমার দেশের অ্যাসেট, ওই দেশে একটা ভালো জায়গায় আছে, টাকা পয়সা কামায় আবার ব্যাক করে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু নিজেকে হিসেবে উপস্থাপন করা ছেলেরা করতেছে, মেয়েরা করতেছে। ইভেন আমার সামনে এরকম লোকও পেয়েছি যে এভাবে অ্যাসাইলাম করে সে জুমার নামাজও পড়তেছে, সে নামাজ কালামও পড়তেছে। আল্লাহ মাফ করুক। আর কিছু আছে নাস্তিক বেঈমান, এরা কি করে, এদেশে ইসলাম নিয়ে কটাক্ষ করে, ব্লগে লেখালেখি করে, ওই দেশে গিয়ে দেখায় যে দেখো আমি তো নাস্তিক, আমি তো কোনো ধর্মকর্ম মানি না, যদি আমাকে আশ্রয় না দাও তাহলে হুজুররা তো আমার মেরে ফেলবে। মানে ওই দেশগুলোতে এই কাফের বেঈমানরা আশ্রয় যে চায় আমাদের দেশ থেকে গিয়ে, বদমাশগুলো, এরাও কিন্তু হুজুরদেরকে ব্যবহার করে, এরাও কিন্তু ইসলামটাকে ব্যবহার করে যে আমি গেলে ইসলামিস্টরা আমার ক্ষতি করবে। আল্লাহ তাআলা বুঝ দান করুক, এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি বলবো আপনাদেরকে, বৈধভাবে যদি যান, পয়সা কামায় আবার চলে আসেন ইনশাআল্লাহ, কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা কথা বলে যারা বেনিফিট খায়, একই কথা, মিথ্যা বলে কোনো বেনিফিট খাওয়া জায়েজ নাই, এটা খাবেন না। আল্লাহ বুঝদান করুন। এরপরে যে প্রশ্নটা, যে মুহতারাম, আমি ম্যানচেস্টার থেকে আপনার কাছে প্রশ্নটা করেছি, আপনি নিজেও লন্ডনে ছিলেন, এখন বাংলাদেশে আছেন। আমি জানতে চাচ্ছি, সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছি মাদ্রাসায় ছাত্রদেরকে খুব বেশি প্রহার করা হয়, বাংলাদেশের সব মাদ্রাসাগুলোই কি এরকম? 2 নম্বর, বাংলাদেশের জেনারেল শিক্ষার সাথে ইউরোপ, আমেরিকা এবং উন্নত দেশগুলোর শিক্ষার আসমান জমিন ফারাক, এটা হয়তো বা আপনি জানেন। তো সেক্ষেত্রে এই যে মাদ্রাসা এইভাবে মারে, আপনারা আওয়াজ উঠান না কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা কোনো কথা বলেন না কেন? দুটো বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে, কোরআন শেখানোর জন্য বা হাদিস শেখানোর জন্য অবর্ণনীয় শাসনের নামে জুলুম করা, এটা ইসলাম অনুমোদন করে না। নরসিংদীতে বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে বলেন, আর ভারতের উড়িষ্যায় বলেন, যে বাচ্চাদেরকে এভাবে পিঠানো হয়েছে, এরা ওস্তাদ হওয়ার উপযুক্ত না। আবারও বলি, বাংলাদেশের সব মাদ্রাসা এভাবে মারা হয় না। যদি কোনো ওস্তাদ মারে, সে ওস্তাদ হওয়ার উপযুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, তিনি কি মেরেছেন এভাবে? তিনি তো মারেন নাই। কেন বাংলাদেশে মারা হচ্ছে? মূলত এরা বুঝে না, যারা মারে তারা বোঝে না। তবে বাংলাদেশের সব মাদ্রাসায় কিন্তু এভাবে বাচ্চাদেরকে মারা হয় না, আপনারা ভুল বুঝবেন না। একটা বাজে মেসেজ আমাদের কমিউনিটির কাছে চলে গিয়েছে এই সোশ্যাল মাধ্যমে, এই সমস্ত আপনার এই যে মারধরের ছবিগুলোর কারণে মানুষ মনে করে সব মাদ্রাসায় কিন্তু মারা হয় না, সব মাদ্রাসায় মারা হয় না, আদর্শ হক করে পড়ানো হয়। দ্বিতীয় যে অংশটা বলেছেন, যে বৈশ্বিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে যে তারতম্য বা পার্থক্যটা, বাংলাদেশে আমাদের স্কুল কলেজগুলোতে এখনও যে শিক্ষা পদ্ধতি ফলো করা হচ্ছে, এটা সত্যি আসমান জমিন ফারাক। আমার ছেলেগুলোকে এখন আবার বাংলাদেশে মাদ্রাসায় দিয়েছি, তারা তো ব্রিটেনে স্কুলে ভর্তি করেছিলাম। প্রতিদিন সকাল 7টায় উঠে বসে থাকতো, কখন স্কুলে যাব, কখন স্কুলে যাব। স্কুল থেকে যখন নিয়ে আসে বিকেল 3:30 4টায়, তারা মন খারাপ হয়ে যেত যে আমাকে কেন বাসায় নিয়ে যাচ্ছ, আরও কিছুক্ষণ স্কুলে থাকলে ভালো লাগবে। মানে স্কুলগুলোকে তারা বই ছাড়া এমনভাবে ডিজিটাল করেছে এবং বাচ্চাদেরকে এত আদর, সোহাগ, ভালোবাসা, মায়া দিয়ে কৌশলে, টেকনিকে পড়াশোনা করায় যে বাচ্চারা স্কুলে বা মাদ্রাসায় যাওয়ার জন্য ওই সমস্ত দেশে পাগল পারা থাকে, আর আমাদের দেশে জোর করে নিতে হয়। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা কয়েকটা পার্থক্য আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, শিক্ষা পদ্ধতি। আমাদের শিক্ষা পদ্ধতিতে মূলত পাঠ্যপুস্তক কেন্দ্রিক, বেশি মনোযোগ আপনার ওই যে খালি বই পড়ানোর দিকে, খালি বই পড়ার দিকে। আর ওই সমস্ত দেশে তারা হচ্ছে তাদের শিক্ষাটা ছাত্রকেন্দ্রিক, আলোচনা ও প্রয়োগও বেশি মনোযোগ। রাষ্ট্রীয় বোর্ড, তারপরে মাদ্রাসার সিলেবাস, ধর্মীয় পড়া, এবং এই পড়াগুলো এক একজন এক এক সিলেবাসে ফলো করে আমাদের দেশে, এবং তথ্য শুধু মুখস্থ করায়। ওইসব দেশে আন্তর্জাতিক মানের তারা একটা সিলেবাস তৈরি করে, মানে এখন থেকে আগামী 50 বছর পরে পৃথিবী কোথায় যাবে সে অনুপাতে তারা সিলেবাসটা তৈরি করে। বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক, আর্টস এবং ধর্ম যেখানে শেখানো হয়, ইসলাম যেখানে শেখানো হয়, ব্রিটেনে আপনারা জানেন অনেক দাওরা হাদিস মাদ্রাসাও কিন্তু আছে। লন্ডনের ভিতরে এখন মসজিদ কতটা জানেন? লন্ডনই তো প্রায় 450-500 মসজিদ হয়ে গেছে এখন, আর গোটা ব্রিটেনে 2500-এর উপরে মসজিদ এখন। তো এখানে তো মাদ্রাসায় পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে। তো মাদ্রাসায় যাচ্ছে তারা খুশি মনে, কোনো প্রেশার নাই। তারা নাকি ব্রেন নিয়ে গবেষণা করেছে বাচ্চাদের, যে এখনকার বাচ্চারা ইতিবাচক, তারা পজিটিভ, তারা পছন্দ করে, তারা না পছন্দ করে না। এভাবে তারা বাচ্চাদেরকে আপনার একটা জায়গায় পৌঁছে দিয়েছে এবং সেই জায়গাটা নিয়ে যেতে পেরেছে। আর আমরা শুধু মুখস্থ। আমি আমার বাচ্চাদেরকে কোনোদিন বাড়িতে এসে দেখি নাই পড়েছে, এই যে লন্ডনে। কেন? স্কুলের টিচাররা নাকি বলে দেয় যে বাসায় গিয়ে পড়ার দরকার নাই, ঘুমাবা, বাসায় গিয়ে রেস্ট নিবা। কেন? স্কুলে আসছো পড়ার জন্য, স্কুলে যদি পড়ে আবার বাড়িতে যেয়ে পড়তে হয় তাহলে স্কুলে তোমার কাজটা কি? চিন্তা করেন, টিচাররা বলে দেয়।
এখন আপনার টিচাররা কি বলে বলেন, কোচিং সেন্টার খুলে 8টা 10টা মানে টিউশনি পড়ায় বাচ্চাদেরকে, সারাদিন বিজি রাখে, বাপের দিকে তাকানো যায় না, মায়ের দিকে তাকানো যায় না। এই ধরনের আসলে বিভিন্ন কলা কৌশলে আমাদের দেশে আসলে শিক্ষা ব্যবস্থাটা একটা হজবরল অবস্থা। এটা গভর্নমেন্ট যদি উদ্যোগ না নেয় এই শিক্ষা ব্যবস্থা কখনোই আপনার পরিবর্তন হবে না। এজন্য যারা রাষ্ট্রনায়ক আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো, আপনাদের ছেলেমেয়েরাও তো পড়ে বিদেশে, আমাদের বাংলাদেশের এই যে অসহায় দুস্থ অনেক গ্রাম অঞ্চলে মানুষ আছে, তারা পারবে না জীবনেও উন্নত দেশে যাইতে, আর্থিক সক্ষমতা নেই। আপনারা তো পারেন যে অন্তত 60% 50% তাদেরকে সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল না, ভালো একজন টিচার রাখেন প্রত্যেকটা স্কুল কলেজে, অন্তত একজন দিয়ে শুরু করেন, যার বেতন দেন আপনারা 50-60 হাজার টাকা, এবং এদেরকে আপনারা ট্রেনিং দিয়ে নিয়ে আসেন। আপনারা তো ছবি তোলা ট্রেনিংও নিতে যান, এসি চালানো শিখতে বিদেশে যান, তো টিচার আপনারা এটা করতে পারেন না? ইনশাল্লাহ এটা করতে পারেন আপনারা, এটা আমরা রিকোয়েস্ট করব। গোটা ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তারা শিক্ষা ব্যবস্থায় নেক্সট 50 বছর পরে পৃথিবী কোথায় যাবে, সেখানকার আলেমরাও কিন্তু এমন চিন্তা করে। যারা ওই সমস্ত উন্নত দেশের আলেম তারাও কিন্তু এমন চিন্তা করে যে পরবর্তী 50 বছর পরে পৃথিবী কোথায় যাবে, যেটা ইরান ধরতে পেরেছে, তারা কিন্তু এইভাবে চলছে। কিন্তু আমাদের চিন্তা চেতনাটা কি? আমাদের চিন্তা চেতনা হচ্ছে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে এনি হাও সরকারি চাকরি একটা নিতে হবে, এনি হাও, সেটা পিওনের চাকরি হোক, সেটা পুলিশের চাকরি হোক, আর ওরা তৈরি করে বিজ্ঞানী। এই জন্য আমি বলবো যে শুধুমাত্র না পড়িয়ে বাচ্চাদেরকে এমন বাস্তবমুখী করতে হবে। ধরেন একটা ছেলে দাখিল আলেম পড়তেছে, সে 200 হাদিসও মুখস্থ করে না, তো আমরা নিজেরাও এরকমই ছিলাম, পারি না যে দাখিল আলেম পর্যন্ত অথবা দাওরা হাদিস এই জালালাইন পর্যন্ত সে 4000 হাদিস মুখস্থ করে ফেলাক, সে কোরআনুল কারিমের 5টা পারা মুখস্থ করে ফেলাক, তাহলে তো সে এগিয়ে যাবে। তার ক্ষেত্রে বিজ্ঞানী যারা হচ্ছে আমাদের দেশে, বিজ্ঞানীরা যারা মেধাবী তারা বিদেশ চলে যায়, কিন্তু এই দেশে তাদেরকে যদি গবেষণায় সাপোর্ট করা হয় ফাইন্যান্সিয়ালি, তারা অনেক দূর যাবে। এই জন্য আসলে কাকে কি বলবো বলেন, আপনারা তো অনেক কিছু বুঝেন, জানেন, এগুলো নিয়ে আসলে একটু আওয়াজ ওঠান। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে এবং কারিকুলামটাকে পরিবর্তন করা উচিত, এবং তাহলে আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী জেনারেশন উপকার পাবে ইনশাআল্লাহ।